হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি সন্ধ্যা 7টার লাইভ ক্লাসে। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি, যেগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, তাছাড়াও তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের জন্য, তাছাড়াও স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি, এনটিপিসির জন্য আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এবং টাইমটি নোট করে রাখো, প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় এই ক্লাসটি তোমরা পেয়ে যাবে। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন দেখো, কয়লা উৎপাদনে বিখ্যাত কোনটি? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি। রাইট অ্যান্সার কি হবে? সবকটি। অর্থাৎ ঝাড়খণ্ডের কথা যদি বলা হয় কয়লা উৎপাদনে প্রসিদ্ধ স্থান, ঝাড়খণ্ডের কোন জায়গা? ঝাড়খণ্ডের হচ্ছে ঝরিয়া। এছাড়াও রানীগঞ্জের কথা যদি বলা হয় এটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত কয়লা খনিটি। তালচের কয়লা খনি কোথায় অবস্থিত? তালচের হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, জাদুগোড়া কি জন্য বিখ্যাত? অভ্র খনির জন্য, তামা খনির জন্য, ইউরেনিয়াম, সোনা। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইউরেনিয়াম খনির জন্য হচ্ছে জাদুগোড়া বিখ্যাত। এবং এটি 1951 সালে এটি আবিষ্কার হয়। ইউরেনিয়াম যে কয়লা খনি জাদুগোড়াতে রয়েছে। অভ্রের কথা যদি বলা হয়, অভ্র কোথায় ফেমাস? অভ্র হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অন্ধ্রপ্রদেশে অভ্র ফেমাস রয়েছে নেল্লোর। অন্ধ্রপ্রদেশের নেল্লোরে অভ্র খনি রয়েছে। তামার কথা যদি বলা হয়, তামা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে। সোনা খনি কোথায় রয়েছে? সোনা হচ্ছে কোলার। কর্ণাটকের কোলার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে হীরা খনি। হীরা কোন রাজ্যে ফেমাস রয়েছে? হীরা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য, মধ্যপ্রদেশের পান্না। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। হীরা, সোনা, তামা, অভ্র, ইউরেনিয়াম অবশ্যই তোমরা নোট করে রাখবে, এগুলো থেকে প্রশ্ন দিয়ে দেয়। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, বারদৌলি কার নামের সাথে যুক্ত? বারদৌলি কার নামের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এবং তোমরা মনে রাখবে 1928 সালে ব্রিটিশ রাজাদের দ্বারা ভূমি রাজস্বের যে অন্যায় যা বৃদ্ধির প্রতিবাদে গুজরাটে বারদৌলি জেলায় এই ঐতিহাসিক সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন বল্লভভাই প্যাটেল 1928 সালে। এবং মনে রাখবে এই আন্দোলনের সাফল্যের পর বারদৌলির যে মহিলারা তাকে সর্দার উপাধি দিয়েছিল। সর্দার যে উপাধি কে দিয়েছিল? বারদৌলির মহিলারা দিয়েছিল, মনে রাখবে। এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন বল্লভভাই প্যাটেল। তিনি লৌহ মানব অর্থাৎ আয়রন ম্যান নামে পরিচিত। এর পাশাপাশি স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে। দেখো, স্বামী বিবেকানন্দ কি প্রতিষ্ঠা করেন? বেলুর মঠ প্রতিষ্ঠা করেছিলেন 1897 সালে। কত সালে? 1897 বেলুর মঠ প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। এবং এই বেলুর মঠ কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। তাছাড়াও রানা প্রতাপের কথা বলা হয়েছে। রানা প্রতাপ চিতোর দুর্গের কথা যদি বলা হয়, চিতোর দুর্গ এটি তৈরি করেছিলেন রানা প্রতাপ। এছাড়াও আকবর কি নির্মাণ করেছিলেন? গুজরাট বিজয়কে স্মরণীয় রাখার জন্য ফতেপুর সিকরি নির্মাণ করেছিলেন। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখো, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো বারদৌলি কার নামের সাথে যুক্ত? সর্দার বল্লভভাই প্যাটেল। স্বামী বিবেকানন্দ বেলুর মঠ প্রতিষ্ঠা করেন, রানা প্রতাপ চিতোর দুর্গ এবং আকবর ফতেপুর সিকরি নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো 4 নাম্বার, আনন্দ ভবন কার নামের সাথে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে আনন্দ ভবন নেহেরু পরিবারের সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার পরিবার? নেহেরু পরিবার। তো নেহেরু পরিবারের কথা বলা হয়েছে, তো আমি বলে দিচ্ছি, মতিলাল নেহেরু 1930 সালে এই ভবনটি নির্মাণ করেছিলেন। এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
জওহরলাল নেহেরু ছিলেন, জে নেহেরু, এবং তিনিও শৈশবে এই বাড়িতে কাটিয়েছিলেন, এই ভবনে কাটিয়েছিলেন। এবং ভারতের যে প্রথম প্রাইম মিনিস্টার মহিলা, প্রথম মহিলা প্রধানমন্ত্রী কি হলেন? ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী, তিনিও শৈশবে এই বাড়িতে কাটিয়েছিলেন এবং পরে 1970 সালে ইন্দিরা গান্ধী এই ভবনটি সরকারকে দান করে দেন, ভারত সরকারকে, এবং বর্তমানে এটি জাদুঘর নামে পরিচিত। তো তোমরা মনে রাখবে আনন্দ ভবন আগে নাম ছিল, এটি নেহেরুর পরিবাররা বসবাস করত। ওকে, মতিলাল নেহেরু 1930-এ এটি তৈরি করেছিল, যেখানে পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তাছাড়াও ভারতের মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শৈশব কাটিয়েছিল, এবং 1970-এ ইন্দিরা গান্ধী এটি ভারত সরকারকে দান করে দেয়। বর্তমানে এটি জাদুঘরে পরিণত হয়েছে, মনে রাখবে। তো এখানে দেখো আম্বানির পরিবার, আম্বানির পরিবারের কথা যদি বলা হয়, তার ভবনটির কি নাম? সি উইন্ড, তোমরা মনে রাখবে, সি উইন্ড ভবন নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের কথা যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসতে পারে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নামে পরিচিত। ঠাকুর বাড়ি জোড়াসাঁকোতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার। ওকে, তার যে জন্মভূমি। নেক্সট দেখো, শক্তিস্থল কার নামের সাথে যুক্ত? শক্তিস্থল কার নামের সাথে যুক্ত? ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী। রাইট অ্যান্সার কি হবে? ইন্দিরা গান্ধী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার হলেন ইন্দিরা গান্ধী। তার মৃত্যু অর্থাৎ তার সমাধিস্থল হচ্ছে শক্তিস্থল, এবং তার মৃত্যু হয় 1984 সালে। 1984 সালে মৃত্যু হয় ইন্দিরা গান্ধী। 1984 সাল কি কি জন্য ফেমাস? তো তোমরা মনে রাখবে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984। তাছাড়াও যে মহাকাশ অভিযান রাকেশ শর্মার মহাকাশ অভিযান হয় 1984। তাছাড়াও ভারতে প্রথম মেট্রো রেল শুরু হয় 1984। তো এখানে 4টি ঘটনা ঘটেছিল 1984-তে। প্রথমত হচ্ছে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়, যার সমাধিস্থল শক্তিস্থলে অবস্থিত। মেট্রো রেল শুরু হয় ভারতে, কলকাতাতে রয়েছে। ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984, মহাকাশ অভিযান রাকেশ শর্মার 1984। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। এছাড়াও রাজীব গান্ধীর কথা যদি বলা হয়, তার যে সমাধিস্থল কোথায় অবস্থিত? তার সমাধিস্থলের নাম হচ্ছে বীরভূমিতে অবস্থিত, বীরভূমি। ওকে, জওহরলাল নেহেরু, তার সমাধিস্থল হচ্ছে শান্তিবন হচ্ছে জওহরলাল নেহেরুর সমাধিস্থল। মহাত্মা গান্ধীর রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে কিষান ঘাট কার সমাধিস্থল রয়েছে? কিষান ঘাটে রয়েছে চৌধুরী চরণ সিং এর হচ্ছে কিষান ঘাট। তাছাড়াও আসতে পারে তোমাদের লাল বাহাদুর শাস্ত্রীর হচ্ছে বিজয় ঘাট কার নামের সাথে যুক্ত? লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের, লাল বাহাদুর শাস্ত্রী, যার সমাধিস্থল হচ্ছে বিজয় ঘাট নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত লাভপুর কার নামের সাথে যুক্ত? 4টি অপশন রয়েছে, তারাশঙ্কর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো তোমরা মনে রাখবে এটি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাথে যুক্ত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো লাভপুর তোমরা মনে রাখবে এটি হচ্ছে বীরভূমে অবস্থিত, পশ্চিমবঙ্গের বীরভূমে অবস্থিত, এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এখানে জন্মগ্রহণ করেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা যদি বলা হয়, তার যে জন্মস্থান হচ্ছে দেবানন্দপুর। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে হুগলিতে অবস্থিত, হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত দেবানন্দপুর। কাজী নজরুল ইসলামের কথা যদি বলা হয়, চুরুলিয়া কার নামের সাথে যুক্ত? কাজী নজরুল ইসলাম, যেটি বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত এবং বাংলাদেশের জাতীয় কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলাম। ব্যাঙ্গাচি হচ্ছে তার ছদ্মনাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা যদি বলা হয়, তার নামের সাথে যুক্ত হচ্ছে, তোমরা মনে রাখবে কোন্দালিয়া কার নামের সাথে যুক্ত হচ্ছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু শৈশবে তিনি কাটিয়েছিলেন কোথায়? বীরসিংহ গ্রামে শৈশব তিনি কাটিয়েছিলেন, বীরসিংহ গ্রামে।
তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। তো লাভপুর কার নামের সাথে যুক্ত? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবানন্দপুর হুগলি ডিস্ট্রিক্টে তার নামের সাথে যুক্ত। চুরুলিয়া কার নামের সাথে যুক্ত? কাজী নজরুল ইসলাম। এবং কোন্দালিয়া গ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং তিনি শৈশব কোথায় কাটিয়েছিলেন? বীরসিংহপুর গ্রামে কাটিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 7 নাম্বার প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো আজকাল রেলের পরীক্ষা চলছে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। দক্ষিণ পূর্ব রেলের এখানে সদর দপ্তর বলেছে, রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতার গার্ডেন রিচে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও যদি তোমাদের বলে পূর্ব রেলের সদর দপ্তর, পূর্ব রেলের সদর দপ্তর পূর্ব রেল, তো সেখানেও সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাতে, কলকাতাতে অবস্থিত। এছাড়াও তোমাদের যদি বলা হয় রেল কবে চালু হয়, রেল কবে চালু হয়? ভারতে প্রথম রেল 1853 সালে চালু হয় 16ই এপ্রিল। 1853 16ই এপ্রিল চালু হয় ভারতীয় রেল। কোথা থেকে কোথায় চলেছিল? মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল, মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল। এবং রেল কতগুলো জোনে বিভক্ত? জোনের কথা যদি বলা হয়, জোন 18টি জোনে বিভক্ত। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এছাড়াও তোমাদের পরীক্ষাতে রেল সম্বন্ধে আসতে পারে যে কার আমলে রেল চালু হয়? লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসির আমলে চালু হয় ভারতীয় রেল। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে কলকাতা মেট্রো কবে চালু হয়? কলকাতা মেট্রো চালু হয়, তোমাদেরকে বললাম 1984, 1984তে হয় কলকাতা মেট্রো রেল শুরু, ভারতের প্রথম মেট্রো রেল। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আর কি আসতে পারে? ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে বারাণসীতে অবস্থিত। এছাড়াও আসতে পারে তোমাদের যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটি হচ্ছে চিত্তরঞ্জনে অবস্থিত। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আর কি প্রশ্ন আসতে পারে? রেলওয়ে স্টাফ কলেজ, রেলওয়ে স্টাফ কলেজ এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে ভাদোদরা, ভাদোদরাতে অবস্থিত। এছাড়াও আসতে পারে তোমাদের পরীক্ষাতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB এটি কোথায় অবস্থিত? এটি 21টি জোনে বিভক্ত, বিভিন্ন রাজ্যে রয়েছে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে ইন্টিগ্রেজ কোচ ফ্যাক্টরি ICF এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে চেন্নাইতে অবস্থিত। এছাড়াও আসতে পারে হুইল অ্যান্ড এক্সেল প্লান্ট, হুইল অ্যান্ড এক্সেল প্লান্ট এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মনে রাখবে বেঙ্গালুর, বেঙ্গালুরে অবস্থিত। এছাড়াও আসতে পারে তোমাদের ব্রড গেজের মাপ কত, মিটার গেজের মাপ কত, ন্যারো গেজের মাপ কত? তো ব্রড গেজের কথা বলা হয়েছে 1.67 মিটার, মিটার গেজ 1 মিটার, ন্যারো গেজ হচ্ছে 0.76 মিটার। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা, পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে কলকাতা, চালু হয় 1853 সালে, মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম চলেছিল, 18টি জোনে বিভক্ত ভারতীয় রেল, লর্ড ডালহৌসির আমলে রেল শুরু হয়, কলকাতা মেট্রো রেল কবে শুরু হয়? 1984তে হয়, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস বারাণসী, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, তাছাড়াও রেলওয়ে স্টাফ কলেজ ভাদোদরা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 21টি জোনে বিভক্ত, ICF তোমাদের পরীক্ষাতে আসতে পারে ইন্টিগ্রেজ কোচ ফ্যাক্টরি চেন্নাইতে অবস্থিত, তাছাড়া হুইল অ্যান্ড এক্সেল প্লান্ট বেঙ্গালুর অবস্থিত। এছাড়াও ব্রড গেজের মাপ কত রেলের? ব্রড গেজের মাপ হচ্ছে 1.67 মিটার, মিটার গেজ হচ্ছে 1 মিটার, ন্যারো গেজ হচ্ছে 0.76 মিটার। তো রেল সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে আমি ডিটেলসে বলে দিলাম। পরীক্ষাতে যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে 1 নাম্বার মাস্ট পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কি বলেছে 8 নাম্বার, কপিলাবস্তু, লুম্বিনী, বুদ্ধগয়া, সারনাথ, কুশীনগর কার নামের সাথে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট, একটি প্রশ্নই সব অ্যান্সার পেয়ে যাবে গৌতম বুদ্ধ সম্বন্ধে। রাইট অ্যান্সার হয়ে যাবে গৌতম বুদ্ধ, এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানেই সব উত্তর রয়েছে। তো গৌতম বুদ্ধের নামের সাথে যুক্ত কপিলাবস্তু, যেখানে শৈশব কাটিয়েছিল 29 বছর বয়স পর্যন্ত, তোমরা মনে রাখবে গৌতম বুদ্ধ। এবং লুম্বিনীর কথা বলা হয়েছে, লুম্বিনী বর্তমানে নেপালে, তিনি সেখানে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। কত সালে? সালটি মনে রাখবে 623 খ্রিস্টপূর্বাব্দ, বা মতান্তর রয়েছে কোনো কোনো জায়গায় 563 অব্দও পাবে। এছাড়া তোমরা মনে রাখবে বুদ্ধগয়া, বুদ্ধগয়ায় বোধি লাভ করে গৌতম বুদ্ধ বোধি লাভ বা জ্ঞান লাভ করেছিলেন
এবং এটি কোথায় অবস্থিত? বুদ্ধগয়া, এটি হচ্ছে বিহারে অবস্থিত। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে সারনাথ, সারনাথ সম্বন্ধে প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন বারাণসীর কাছে। সারনাথে প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন সারনাথে। কুশীনগরের কথা যদি বলা হয়, কুশীনগর মহাপরিনির্মাণ অর্থাৎ দেহত্যাগ করেন, মহাপরিনির্বাণ অর্থাৎ গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন এখানে। এটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যে। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়? জন্ম হয়েছিল লুম্বিনীতে, এবং তিনি কপিলবস্তুর লুম্বিনী উদ্যানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 623 অব্দ অর্থাৎ মতান্তর রয়েছে 523 অব্দ তিনি জন্মগ্রহণ করেন। এবং লুম্বিনী কোথায় অবস্থিত? লুম্বিনী হচ্ছে নেপালে অবস্থিত। এছাড়াও বোধি লাভ করেন বুদ্ধগয়াতে, তিনি বিহারের বুদ্ধগয়াতে। সারনাথে তিনি ধর্ম উপদেশ দিয়েছিলেন। সারনাথ খুবই গুরুত্বপূর্ণ। এটি কোথায় অবস্থিত? এটি বারাণসীতে অবস্থিত সারনাথ। কুশীনগর, উত্তরপ্রদেশের কুশীনগরে তিনি মহাপরিনির্বাণ অর্থাৎ দেহত্যাগ করেন। তো একটি প্রশ্নই তোমরা সব উত্তর পেয়ে গেলে গৌতম বুদ্ধ সম্বন্ধে। এই ধরনের প্রশ্নগুলোই আসে তোমাদের পরীক্ষাতে। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন। শিবাজি কবে জন্মগ্রহণ করেন? 4টি অপশন রয়েছে। শিবাজি কবে জন্মগ্রহণ করেন? 9 নম্বর প্রশ্ন। রাইট অ্যান্সার হয়ে যাবে শিবাজি জন্মগ্রহণ করেছিলেন, রাইট অ্যান্সার হয়ে যাবে 1627 সালে। রাইট অ্যান্সার কি হবে? 1627। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে তার মৃত্যু কত সালে হয়। তার মৃত্যুর কথা যদি বলা হয়, তার মৃত্যু হয় 1680-তে হয় মৃত্যু হয় শিবাজির। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আর কি প্রশ্ন আসতে পারে? তার রাজ্যাভিষেক কবে হয়? রাজ্যাভিষেক হয় 1674 সালে হয় রাজ্যাভিষেক। এছাড়াও তোমরা মনে রাখবে এখান থেকে তার দুবার সুরাট দখল করেছিল দুবার। 1664 সালে, 1664 সালে সুরাট দখল করেছিল, সুরাট দখল করেছিল শিবাজি। এছাড়াও শিবাজি সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে তার পিতার কি নাম? তার পিতার নাম হচ্ছে শাহজি ভোসলে। ওকে, মনে রাখবে শাহজি ভোসলে তার পিতার নাম। তার মাতার নামের কথা যদি বলা হয়, তার মাতার নাম হচ্ছে জিজাবাই। জিজাবাই হচ্ছে তার মাতার নাম, পিতার নাম হচ্ছে শাহজি ভোসলে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে এখানে প্রশ্ন আসতে পারে শিবাজি এবং জয় সিংহের মধ্যে কোথায় পোরবন্দর সন্ধি হয়েছিল। তোমাদের পরীক্ষাতে আসতে পারে পোরবন্দরে একটি সন্ধি হয়েছিল। সেই সন্ধিটি কাদের মধ্যে হয়েছিল? শিবাজি এবং জয় সিংহের মধ্যে হয়েছিল। এছাড়াও প্রশ্ন আসতে পারে শিবাজি গরিলা যুদ্ধের জন্য কৌশল জানতেন। কোন যুদ্ধের কৌশল জানতেন? গরিলা যুদ্ধের তিনি কৌশল জানতেন। এই পয়েন্টগুলো মনে রাখবে। তার জন্ম হয় 1627 সালে, মৃত্যু হয় 1680 সালে। 1674 তিনি রাজ্যাভিষেক হয় তার। 1664 তিনি সুরাট দখল করেন। তার পিতার নাম হচ্ছে শাহজি ভোসলে, মাতা হচ্ছে জিজাবাই। পৌরবন্ধুর সন্ধি হয়েছিল শিবাজি এবং জয় সিংহের মধ্যে, এবং তিনি একটি কৌশল জানতেন, গরিলা যুদ্ধের কৌশল জানতেন। এই পয়েন্টটাও তোমরা মনে রাখবে। এবং মনে রাখবে এখানে এই পৌরবন্দর সন্ধি কবে হয়েছিল, পরীক্ষাতে দিয়ে দিতে পারে 1665 সালে হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি হয়েছে? পথের দাবি বইটি কে রচনা করেন? তোমাদের পরীক্ষাতে কি কি প্রশ্ন আছে? পথের দাবি কার রচনা, এবং পথের দাবি ছাড়াও পথের পাঁচালী আরেকটি আছে। তো পথের দাবি তোমরা মনে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দাবি অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলা হয়, পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তাছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটি রয়েছে আরণ্যক। তোমাদের পরীক্ষাতে আসে আরণ্যক কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার কথা যদি বলা হয়, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, তার জন্যই তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং গোরা আরেকটি আছে, গোরা কার রচনা? গোরা এটাও হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বঙ্কিমচন্দ্র তোমরা নিশ্চয়ই জানো আনন্দ মঠ
আনন্দ মঠ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, বিশ্ব যুব দিবস কবে পালন করা হয়? বিশ্ব যুব দিবস পালন করা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে 12ই জানুয়ারি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 12ই জানুয়ারি। এছাড়াও তোমরা মনে রাখবে আন্তর্জাতিক যুব দিবস, আন্তর্জাতিক যুব দিবস ইন্টারন্যাশনাল, তো আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট পালন করা হয়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে বিশ্ব হাতি দিবস কবে পালন করা হয়? বিশ্ব হাতি দিবসও হয়ে যাবে 12ই আগস্ট। ওকে, এছাড়াও 26শে জানুয়ারির কথা যদি বলা হয়, প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, ন্যাশনাল ভোটার দিবস পালন করা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, 25শে জানুয়ারি ভোটার দিবস, প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট এবং হাতি দিবসও 12ই আগস্ট। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 12 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো ভাগ আছে? বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো ভাগ আছে? তো বর্তমানে বলা হয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 25টি ভাগ রয়েছে বর্তমানে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি মনে রাখবে সংবিধান যখন তৈরি হয়, ভারতীয় সংবিধান যখন তৈরি হয় তখন ছিল 22টি ছিল ভাগ, এবং বর্তমানে 3টি বাড়ানো হয়েছে এবং বর্তমানে রয়েছে 25টি রয়েছে, মনে রাখবে। এবং বর্তমানে তপশিলের কথা যদি বলা হয়, বর্তমানে ভারতীয় সংবিধানে তপশিল অর্থাৎ শিডিউল কতগুলো রয়েছে তোমরা মনে রাখবে, তপশিল রয়েছে, তপশিল বর্তমানে রয়েছে 12টি রয়েছে, বর্তমানে 12টি রয়েছে। এবং যখন সংবিধান তৈরি হয় তখন কতগুলো ছিল? 8টি ছিল। যখন সংবিধান তৈরি হয় তখন ছিল শিডিউল অর্থাৎ তপশিল ছিল 8টি। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, আমি কেন নাস্তিক বইটি কার লেখা? আমি কেন নাস্তিক, ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভগৎ সিং এর লেখা। ভগৎ সিং 1931 সালে লাহোর জেলে থাকাকালীন লিখেছিলেন আমি কেন নাস্তিক এই পুস্তকটি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা যদি বলা হয়, দ্য ইন্ডিয়া স্ট্রাগল এই পুস্তকটি কার, অর্থাৎ এই আত্মজীবনীটি কার? নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা। মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয়, দ্য স্টোরি অফ মাই লাইফ, দ্য স্টোরি অফ মাই লাইফ, দ্য স্টোরি অফ মাই লাইফ, এটি হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা। নাথুরাম গডসের কথা যদি বলা হয়, নাথুরাম গডসে কাকে হত্যা করেছিল? মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কে? নাথুরাম গডসে। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। উচ্চতা হচ্ছে 2695 মিটার হচ্ছে উচ্চতা। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে দোদা বেতার কথা যদি বলা হয়, এটি হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা বেতা, বা দক্ষিণ ভারতের দ্বিতীয় পর্বত শ্রেণী, দক্ষিণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শ্রেণী। ওকে, দ্বিতীয় সর্বোচ্চ, প্রথম তো হচ্ছে আনাইমুদি, দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শ্রেণী বা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা বেতা। এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 2637 মিটার হচ্ছে এর উচ্চতা। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। এবং গুরু শিখরের কথা যদি বলা হয়, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। আরাবল্লী পর্বত অর্থাৎ রাজস্থান রাজ্যে অবস্থিত আরাবল্লী পর্বত। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, মিষ্টি জলের কল্পসর প্রকল্পটি, মিষ্টি জলের যে কল্পসর প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে মিষ্টি জলের হচ্ছে গুজরাট রাজ্য। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গুজরাট রাজ্য। এছাড়াও তোমরা মনে রাখবে কল্পসর হলো গুজরাটের যে খাম্বাত উপসাগর, গুজরাটে কি রয়েছে? খাম্বাত উপসাগর রয়েছে।
তো এখানে বৃহৎ বাঁধ নির্মাণের জন্য, জল সংরক্ষণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য এই প্রকল্পটি তৈরি করা হয়েছে এবং এটি হচ্ছে মিষ্টি জলের একটি বিশাল জলাধার। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনাটি কবে শুরু হয়েছে? ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা যদি বলা হয়, জানুয়ারি 2015। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জানুয়ারি 2015। এছাড়াও তোমরা কিছু যোজনা মনে রাখবে ভারত সরকারের, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া এটি কার? মেক ইন ইন্ডিয়া এটি হচ্ছে সেপ্টেম্বর 2014-তে এই যোজনাটি শুরু হয়। তাছাড়াও তোমরা মনে রাখবে প্রধানমন্ত্রী জনধন যোজনা, এটি কবে শুরু হয়? এটি হচ্ছে আগস্ট 2014-তে। এছাড়াও তোমরা মনে রাখবে স্বচ্ছ ভারত মিশন, স্বচ্ছ ভারত মিশন এই যোজনাটি কবে শুরু হয়? এটি হচ্ছে 2রা অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিনে 2014 সালে, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আরো আসতে পারে যে বন্ধন যোজনা, বন্ধন যোজনা এটি কবে শুরু হয়? যোজনাটি 14ই এপ্রিল 2018 সালে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে নতুন শিক্ষানীতি, নতুন যে শিক্ষানীতি এটি কবে শুরু হয়? এটি হচ্ছে 2020 সালে, 2020 সালে। এছাড়াও আসতে পারে পিএম মিত্র যোজনা, প্রধানমন্ত্রী পিএম মিত্র যোজনা, এর কথা যদি বলা হয় অক্টোবর 2021-এ। তো তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি যে যোজনাগুলি রয়েছে ভারত সরকারের, সেগুলি থেকে আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন চলে আসবে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, বন্যার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মুকুব করল সাম্প্রতিক কোন রাজ্য সরকার? রাইট অ্যান্সার হয়ে যাবে তেলেঙ্গানা রাজ্য সরকার। রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি, তেলেঙ্গানা রাজ্য সরকার। এবং তোমরা মনে রাখবে তেলেঙ্গানা সরকার অর্থাৎ বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন? রয়েছেন রেবন্ত রেড্ডি। রেবন্ত রেড্ডি রয়েছেন বর্তমানে চিফ মিনিস্টার। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, মাউন্ট লেবোতবি লাকি লাকি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? মাউন্ট লেবোতবি লাকি লাকি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দোনেশিয়া। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন্দোনেশিয়া। এবং তোমরা মনে রাখবে মাউন্ট লেবোতবি লাকি লাকি আগ্নেয়গিরিটি ইন্দোনেশিয়ার লুসা টেঙ্গারা প্রদেশের অবস্থিত এবং এটি রিং অফ ফায়ার নামে পরিচিত। এবং রাজধানীর কথা যদি বলা হয় ইন্দোনেশিয়ার জাকার্তা, জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, বাসোহলি উৎসব 2025-এ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, জম্মু ও কাশ্মীর। রাইট অ্যান্সার কি হবে? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের তোমরা মনে রাখবে দুটি রাজধানী রয়েছে, একটি হচ্ছে শ্রীনগর, শ্রীনগর তোমাদের পরীক্ষাতে যদি আসে শ্রীনগর, এটি হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী, গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর। এবং জম্মু হচ্ছে শীতকালীন রাজধানী, শীতকালীন রাজধানী। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে জম্মু কাশ্মীর কত সালে কেন্দ্রশাসিত রাজ্য হিসাবে গঠিত হয়েছে? জম্মু কাশ্মীর হয়ে যাবে 2019 সালে, 2019 সালে কত? 31শে অক্টোবর। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেখানকার ফেমাস নৃত্য হচ্ছে রাউপ নৃত্য, রাউপ নৃত্য হচ্ছে সেখানকার নৃত্য। দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, দাচিগ্রাম ন্যাশনাল পার্ক এটাও হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। এখানে নদী রয়েছে একটি ঝিলম নদী, ঝিলম নদী হচ্ছে প্রধান নদী। এছাড়াও আসতে পারে মিষ্টি জলের একটি হ্রদ রয়েছে, সেই হ্রদটি হচ্ছে ডাল লেক, ডাল লেক এটিও হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন থেকে এখানে 20 নম্বর প্রশ্ন, নিদ্রা রোগ অর্থাৎ স্লিপিং সিকনেস থেকে মুক্ত হওয়া প্রথম দেশ কোনটি? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে নিদ্রা হচ্ছে কেনিয়া। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কেনিয়া। কেনিয়ার রাজধানীর কথা যদি বলা হয় মনে রাখবে নাইরোবি হচ্ছে কেনিয়ার রাজধানীর নাম। পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোনটি? ভারতের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মনে রাখবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি নাম? নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এটি কোথায় অবস্থিত?
এটি হচ্ছে আমেদাবাদ, গুজরাটে অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, যেখানে 1,32,000 মানুষের এখানে ধরায় এই স্টেডিয়ামে। এছাড়াও তোমরা মনে রাখবে মোটেরা স্টেডিয়াম নামেও পরিচিত। এটি কি স্টেডিয়াম? মোটেরা স্টেডিয়াম নামেও পরিচিত। এছাড়াও ইডেন গার্ডেনের কথা যদি বলা হয়, ইডেন গার্ডেন এটা কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত ইডেন গার্ডেন, এবং দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম আহমেদাবাদের পরেই। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, যেমন তোমরা মনে রাখবে ভারতের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম, ভারতের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম কোথায় অবস্থিত? সেটা হয়ে যাবে ফুটবল স্টেডিয়াম হচ্ছে কলকাতাতেই অবস্থিত, কলকাতা যুব ভারতীয় ক্রীড়াঙ্গন, যেটি সল্ট লেকে অবস্থিত। এছাড়াও হকি স্টেডিয়াম, বৃহত্তম হকি স্টেডিয়াম, এটা কোথায় অবস্থিত? বিরসা মুন্ডা স্টেডিয়াম, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। উড়িষ্যা রাজ্যে অবস্থিত বিরসা মুন্ডা স্টেডিয়াম সবচেয়ে বড় হকি স্টেডিয়াম ভারতের। তো ভারতের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কলকাতাতে অবস্থিত, হকি স্টেডিয়াম উড়িষ্যা রাজ্যে অবস্থিত, এবং আহমেদাবাদে হচ্ছে বিশ্বের বা ভারতের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী বা মোটেরা স্টেডিয়াম। পরবর্তী প্রশ্ন দেখা, এখানে 22 নম্বর প্রশ্ন, গাই যাত্রা উৎসব কোথায় পালিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নেপালে। রাইট অ্যান্সার কি হবে? নেপালে, অপশন ডি। নেপালের রাজধানীর কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে কাঠমান্ডু। কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। এছাড়াও নেপালের সর্বোচ্চ শৃঙ্গের কথা যদি বলা হয়, তো নেপাল সম্বন্ধে আমরা কিছু প্রশ্ন আলোচনা করি যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যে নেপালের সর্বোচ্চ শৃঙ্গের কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালের সর্বোচ্চ শৃঙ্গ। তো এই মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? নেপালি ভাষায় সাগর মাথা নামে পরিচিত। সাগর মাথা নামে পরিচিত হচ্ছে মাউন্ট এভারেস্ট নেপালে। এছাড়া হচ্ছে জাতীয় পতাকা নেপালের কেমন আকৃতির? জাতীয় পতাকা হচ্ছে ত্রিভুজ আকৃতির। ত্রিভুজ আকৃতির হচ্ছে নেপালের জাতীয় পতাকা, একমাত্র পৃথিবীর জাতীয় পতাকা যেটি ত্রিভুজ আকৃতির। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, নেপালের জাতীয় পশু কি? জাতীয় পশুর কথা যদি বলা হয়, গাই অর্থাৎ গরু হচ্ছে জাতীয় পশু। এছাড়াও তোমরা মনে রাখবে জাতীয় ভাষা কি নেপালের? জাতীয় ভাষা হচ্ছে নেপালি হচ্ছে জাতীয় ভাষা, এবং মুদ্রা হচ্ছে রুপি। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, যেমন পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটি সাগর মাথা নামে পরিচিত নেপালি ভাষায়। ত্রিভুজাকার হচ্ছে জাতীয় পতাকা নেপালের। পশু হচ্ছে গরু, জাতীয় পশু, জাতীয় ভাষা নেপালি, মুদ্রা হচ্ছে নেপালি রুপিস, রাজধানী হচ্ছে কাঠমান্ডু। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 23 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে কোলি সম্প্রদায় নারালি পূর্ণিমা উৎসব পালন করে? রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে কোলি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে? মহারাষ্ট্রে লক্ষ্য করা যায়। মহারাষ্ট্রের রাজধানীর নাম কি? মুম্বাই রাজধানী। এবং প্রাকৃতিক বন্দরগাঁওয়ের কথা যদি বলা হয়, ভারতের মুম্বাই বন্দরগাঁও। এছাড়াও অর্থনৈতিক রাজধানী বলা হয় ভারতের অক্সফোর্ডের কথা যদি বলা হয়, ভারতের অক্সফোর্ড কাকে বলা হয়? সেখানে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রের পুনে শহরকে বলা হয়। ওকে, এবং ভারতের অর্থাৎ মহারাষ্ট্রের কথা বলা হয়েছে মহারাষ্ট্র রাজ্য সম্বন্ধে। মহারাষ্ট্রের নদীর কথা যদি বলা হয়, গোদাবরী নদী। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার সেখানেও হয়ে যাবে মুম্বাইকে বলা হয়। এছাড়াও এখানে মারাঠা একজন নেতা ছিলেন, যার নাম হচ্ছে বাল গঙ্গাধর তিলক। তোমরা মনে রাখবে তিনি প্রথম গণেশ চতুর্দশী পালন করেন। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। এবং মহারাষ্ট্রের নৃত্যের কথা যদি বলা হয়, মহারাষ্ট্রের নৃত্য লাবণী নৃত্য। এবং কমলালেবুর শহর কাকে বলা হয়? মহারাষ্ট্রের নাগপুরকে বলা হয় কমলালেবুর শহর। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, যেমন ভারতের অক্সফোর্ড বলা হয় পুনেকে, মহারাষ্ট্রের নদী হচ্ছে গোদাবরী, প্রবেশদ্বার মুম্বাইকে বলা হয়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে গণেশ চতুর্দশী উৎসব কে পালন করে প্রথম? বাল গঙ্গাধর তিলক। লাবণী উৎসব মহারাষ্ট্রের উৎসব, নাগপুরকে কি বলা হয়? মহারাষ্ট্রের কমলালেবুর শহর বলা হয়।
নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে নারী আদালত শুরু হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে সিকিম রাজ্যে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো সিকিমের রাজধানীর কথা যদি বলা হয়, সিকিমের রাজধানী গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানীর নাম। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রধান পর্বতশৃঙ্গ বা ভারতের তৃতীয় পর্বতশৃঙ্গের কথা যদি বলা হয়, তো সেখানে হয়ে যাবে প্রধান পর্বতশৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণী। এছাড়াও নদীর কথা যদি বলা হয়, সিকিমের নদী, প্রধান নদী রয়েছে তিস্তা নদী, তিস্তা নদী। এবং এখানে একটি গিরিপথ রয়েছে, গিরিপথ তোমাদের পরীক্ষাতে আসতে পারে নাথুলা পাস, নাথুলা পাস। তাছাড়াও জজিলা পাস ভারত চীন সীমান্তে অবস্থিত এবং এখানে লেপচা উপজাতি লক্ষ্য করা যায়, লেপচা উপজাতি সম্প্রদায়। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। সিকিমের রাজধানী গ্যাংটক, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সিকিমের প্রধান পর্বতশৃঙ্গ বা তৃতীয় পর্বতশৃঙ্গ ভারতের। এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে নদীর কথা, তিস্তা নদী রয়েছে, লেপচা উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায়। এখানে নাথুলা পাস এবং জজিলা পাস রয়েছে সিকিমে। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, রাজ্যের যে নিজস্ব রাজ্য শিক্ষানীতি স্টেট এডুকেশন পলিসি চালু করেছে কোন রাজ্য সরকার? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তামিলনাড়ু সরকার। রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু সরকার। চেন্নাই কি? চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী। তামিলনাড়ুর রাজধানী কি নাম? চেন্নাই। এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের কথা যদি বলা হয়, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তোমাদের পরীক্ষাতে আসতে পারে আনাইমুদি পর্বতশ্রেণী, এটি তামিলনাড়ুতেই অবস্থিত। এর পাশাপাশি তামিলনাড়ুর প্রধান নদীর কথা যদি বলা হয়, প্রধান নদী কাবেরী নদী, তামিলনাড়ুর প্রধান নদী। প্রধান সেখানকার নৃত্য তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভরতনাট্যম, ভরতনাট্যম হচ্ছে সেখানকার শাস্ত্রীয় নৃত্য। এছাড়াও আসতে পারে সেখানকার উৎসব, প্রধান উৎসব কি? উৎসব হচ্ছে সেখানকার পোঙ্গল উৎসব, পোঙ্গল উৎসব হচ্ছে তামিলনাড়ুর প্রধান উৎসব। এবং মহাবলীপুরমের যে রথ মন্দির পল্লব রাজবংশে যেটি তৈরি করেছিল, এটি তামিলনাড়ুতেই অবস্থিত। তো এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সাম্প্রতিক যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য। তো আজকে তোমরা কত স্কোর করতে পারলে 25টি প্রশ্নের মধ্যে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং কোনো যদি ডাউট থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।